প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্ষীণদৃষ্টি। ক্ষীণদৃষ্টি কখন বলবো, কাদের হচ্ছে, চিকিৎসা কীভাবে দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাজনীন বেগম, চক্ষু ও লো ভিশন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লো ভিশন বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন দেশ এবং বিদেশ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে সুস্বাগতম। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই আমাদের মূল আলোচনায় যাবার আগে, যদি এই বিষয়টি নিয়ে ক্ষীণদৃষ্টি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে চলে আসি আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। আমরা কথা বলছি ক্ষীণদৃষ্টি নিয়ে। এই শব্দটি কিন্তু খুব বেশি আসলে পরিচিত না। ক্ষীণদৃষ্টি বা লো ভিশন কাকে বলে, এ ব্যাপারে যদি আসলে শুরুতে আমাদেরকে বলতেন। আচ্ছা, ক্ষীণদৃষ্টি বা লো ভিশন জানার আগে আমাদের আসলে জানতে হবে নর্মাল ভিশন কোনটা। নর্মাল ভিশন বলতে আমরা বুঝি যে চশমা সহ কারো দৃষ্টি যদি 6/6 হয় বা 6 থেকে 6/12 পর্যন্ত হয়, তখন আমরা নর্মাল ভিশন বলি। কিন্তু যাদের ক্ষেত্রে চশমা দিয়েও ভালো চোখে সব ধরনের চিকিৎসা করার পরও যদি দৃষ্টি 6/12 নিচে আসে, 6/12 থেকে NPL পর্যন্ত হয়, বা হচ্ছে দৃষ্টি যদি ভিজুয়াল ফিল্ড যদি 20 ডিগ্রির নিচে হয়, তখন আমরা ক্ষীণদৃষ্টি বলে থাকি। তার মানে এখানে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে যে চশমা দেওয়ার পরও অথবা উনি যেটাই ব্যবহার করছে তারপরও ওনার দৃষ্টি যদি ক্ষীণ থেকে যায়, তখন আমরা ক্ষীণদৃষ্টি, তখনই আমরা ক্ষীণদৃষ্টি বলবো। বাংলাদেশে এই রোগে আক্রান্ত বা ক্ষীণদৃষ্টিতে ভুগছেন এরকম মানুষের সংখ্যা নিয়ে আসলে কোনো ধারণা করা যায় কিনা? বাংলাদেশে ক্ষীণদৃষ্টির সংখ্যা 60 লাখ, অ্যাবাউট 60 লাখ ক্ষীণদৃষ্টি, এবং যাদের মধ্যে হচ্ছে 7.5 লাখ হচ্ছে অলমোস্ট ব্লাইন্ড, এবং তাদের মধ্যে হচ্ছে 13 লাখ বাচ্চা যারা হচ্ছে ক্ষীণদৃষ্টিতে ভুগছেন, এবং ওদের ম্যাক্সিমাম কারণ হচ্ছে যে ওরা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর বা চশমাজনিত কারণে ক্ষীণদৃষ্টিতে ভুগছেন। এখান থেকে ঠিক জানতে চাই আপনি যদি একটু কারণগুলো বলতেন। আপনি কিন্তু বাচ্চাদের একটা সংখ্যা আমি একটু অ্যাড করি যে ক্ষীণদৃষ্টি হচ্ছে সংখ্যাটা এখন হচ্ছে বাংলাদেশে, যেটা আগে ছিল 0.3%, এখন হচ্ছে এটা বেড়ে গিয়ে হচ্ছে 0.46%। মানে সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে এবং দিন দিন এটা বেড়েই যাচ্ছে। কারণ হিসাবে আমরা যেটা বলতে পারি যে একটা হচ্ছে যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সিটা আগের চেয়ে বেড়ে গেছে, এবং নন কমিউনিকেবল যে ডিজিজগুলো সেগুলো বেড়ে গেছে, যার জন্য মানুষ একদিকে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকছে, যে ওল্ড এজ ডিজিজ যেগুলো সেগুলাতে আক্রান্ত হচ্ছে, আর নন কমিউনিকেবল ডিজিজটাও হচ্ছে বেড়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে ক্ষীণদৃষ্টির সংখ্যা বাংলাদেশে দিন দিন বাড়ছে। এটা একটা খুব একটা অ্যালার্মিং একটা সাইন। বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা কোনো কারণ বলতে পারি যে এই কারণে আসলে বাচ্চাদেরও ক্ষীণদৃষ্টি বাড়ছে বা হচ্ছে? ক্ষীণদৃষ্টির কারণ যদি আমরা বলি, একটা হচ্ছে আমি আগেই বলেছি যে একটা হচ্ছে যে চশমাজনিত কারণে যদি সঠিক সময়ে আমরা চশমা না ব্যবহার করি, বা যাদের ক্ষেত্রে চশমার পাওয়ার অনেক বেশি থাকে অনেক বাচ্চাদের, যেটা আমরা বলি মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা হচ্ছে অ্যাস্টিগমাটিজম বা অ্যানাইসোমেট্রোপিয়া, আর হচ্ছে সবচেয়ে বড় যেটা অ্যামব্লায়োপিয়া, মানে চশমা দেওয়ার পরেও দৃষ্টিটা সঠিকভাবে হচ্ছে না। এটা হচ্ছে মোস্ট অফ দ্য কমন কজ বাংলাদেশে বাচ্চাদের ক্ষেত্রে। তাছাড়া বড়দের ক্ষেত্রে হচ্ছে যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপরে হচ্ছে কিছু হচ্ছে হেরিডিটারি ডিজিজ আছে, রেটিনাল ডিজিজ, যেমন ম্যাকুলার ডিস্ট্রফি, রেটিনাইটিস পিগমেন্টোসা, বা হচ্ছে অ্যালবিনিজম, কলোবোমা, এরকম অনেক ডিজিজ আছে, অপটিক অ্যাট্রফি, মানে অনেক ডিজিজ আছে যেগুলাতে হচ্ছে ক্ষীণদৃষ্টি হয়। আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, আপনার প্রশ্নটি জানাবেন। হ্যালো, জি হ্যালো। জি আসসালামু আলাইকুম, আমি সামিয়া বলছি। আমার এক রিলেটিভের বেবি, তার বয়স 10 বছর। ডক্টর পাওয়ার চশমা দিয়েছে, সেটা ইউজ করার পরও তার চোখের সমস্যা হচ্ছে, এখন কি করা যায়? আচ্ছা, 10 বছর বাচ্চার বয়স, চশমা দেওয়ার পরেও দেখছে না, হয়তো উনি মায়োপিয়া হইতে পারে, মায়োপিয়াতে ভুগছেন, অথবা হাইপারমেট্রোপিয়া, অথবা অ্যাস্টিগমাটিজম, যে কোনো একটা রিফ্র্যাক্টিভ এরর ওনার সমস্যা আছে।
কিন্তু তারপরে উনি দেখছেন না, বাচ্চা দেখছে না, তার মানে হচ্ছে বাচ্চা অ্যামব্লায়োপিয়া আছে, অ্যাসোসিয়েটেড অ্যামব্লায়োপিয়া। এই অ্যাসোসিয়েটেড অ্যামব্লায়োপিয়ার জন্য চশমা পড়তে হবে। প্রয়োজনে যদি ক্ষীণদৃষ্টি থাকে সাথে হচ্ছে লো ভিশন ডিভাইস ইউজ করতে হবে। রেগুলার লো ভিশন ডিভাইস ইউজ করলে এটা হচ্ছে একটা থেরাপির মতো কাজ করে এবং দৃষ্টিটা আস্তে আস্তে উন্নতি হয় বাচ্চাদের ক্ষেত্রে। যখন আসলে এই ধরনের কোনো বাচ্চা ডাক্তারের কাছে আসে যে সে চোখে কম দেখছে, তখন কি আমরা সব ক্ষেত্রেই এই যে চশমা পড়লেও সে খারাপ দেখছে কিনা আমরা এই পরীক্ষাগুলো কি করি কিনা, নাকি এটা যখন সে এসে বলে যে আমি চশমা পরার পরও ভালো দেখছি না তখনই আসলে পরীক্ষা করা হয়? এটা আসলে একজন আই স্পেশালিস্ট এটা দেখে বুঝতে পারবে যে চশমা পরার পরেও বাচ্চা দেখছে না ঠিক মতো, মানে 6-12 এর নিচে দেখছে ভালো চোখে, তখন বলে দিবে যে হচ্ছে বাচ্চা হচ্ছে ক্ষীণদৃষ্টিতে ভুগছে। এটা একটা। আরেকটা হচ্ছে আমি আগেই বলেছি যে কিছু হেরিডিটারি ডিজিজ আছে, যদি এটা আগেই ডায়াগনোসিস হয় যে হচ্ছে মেকুলার ডিস্ট্রফি, রেটিনাইটিস পিগমেন্টোসা বা অ্যালবিনিজম, কলোবোমা বা অপটিক অ্যাট্রফি, এগুলো যদি থাকে তো আগে থেকেই আমরা লো ভিশনে পাঠাতে পারি চশমার পাশাপাশি। কখন রোগীকে ক্ষীণদৃষ্টি বিভাগে পাঠানো হয়? ক্ষীণদৃষ্টি যদি চশমা দেওয়ার পরে সব ধরনের চিকিৎসা কমপ্লিট করার পরে, অপারেশন বা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও, রোগীর চশমা দেওয়ার পরেও হচ্ছে রোগীর দৃষ্টি 6-12 এর নিচে ভালো চোখে, তখন হচ্ছে ক্ষীণদৃষ্টি বিভাগে রেফার করা উচিত। এবং যত তাড়াতাড়ি রেফার করা হয় আগে, ততই রোগীর জন্য ভালো। আরেকটা হচ্ছে যদি এর আগেও যদি কোনো রোগী হেরিডিটারি ডিজিজগুলোতে ভোগে বা রেটিনাল ডিজিজে ভোগে, ইচ্ছা করলে আগেও রেফার করতে পারেন। যখন ক্ষীণদৃষ্টি বিভাগে পাঠানো হচ্ছে কি কি ধরনের চিকিৎসা এখানে অ্যাভেলেবল আছে এই রোগীগুলোর জন্য? আচ্ছা, ক্ষীণদৃষ্টি বিভাগে আসার পরে আমরা হচ্ছে পেশেন্টের একটা কমপ্লিট হিস্ট্রি নেই এবং ডায়াগনোসিসটা কনফার্ম করি যে কী কারণে ওর ক্ষীণদৃষ্টিতে ভুগছেন। ওনার কি হচ্ছে চশমাজনিত সমস্যার জন্যই, নাকি হচ্ছে কোনো রেটিনাল ডিজিজ বা কোনো হচ্ছে হেরিডিটারি ডিজিজ আছে, সেটা আগে কনফার্ম করি। কনফার্ম করার পরে আমরা হচ্ছে রোগীকে একটা পারফেক্ট একটা রিফ্র্যাকশন করি, সঠিকভাবে একটা চশমা দিই, চশমাতে যতটুকু উন্নতি হয়। তারপরেও যদি সে কম দেখে তখন আমরা লো ভিশন ডিভাইস দিই দূরের জন্য এবং কাছের জন্য। আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবল, সাধারণত দূরের জন্য আমরা টেলিস্কোপ দিয়ে থাকি। বাইনোকুলার টেলিস্কোপ আছে, মনোকুলার, ইউনিকুলার টেলিস্কোপ আছে, ওকোটেক আছে। আর হচ্ছে কাছের জন্য আমরা প্রিজম চশমা দিই অথবা ম্যাগনিফাইং গ্লাস দিই, প্রয়োজন যার যেটা প্রয়োজন সেইভাবে। প্রিজম চশমার কথা যে বলছেন, এইগুলো কি আসলে সারাক্ষণ ব্যবহার করতে হয় না? কিভাবে ব্যবহার করে যে ডিভাইসগুলো আপনি বলছেন, এই ব্যাপারে যদি একটু বলেন। ডিভাইসগুলো হচ্ছে দু ধরনের, যেটা বলেছি যে একটা হচ্ছে দূরের জন্য যেটা, সেটা হচ্ছে টেলিস্কোপ জাতীয়। টেলিস্কোপটা হচ্ছে সারাদিনে 2 থেকে 3 ঘন্টা ইউজ করলেই হয়। এটা হচ্ছে একটা স্টিমুলেশনের মতো কাজ করে বা থেরাপির মতো কাজ করে। এটা ইউজ করলে আস্তে আস্তে রোগীর দৃষ্টিটা ইমপ্রুভ হয় বা ভিশনটা স্টেবল থাকে, অ্যাটলিস্ট খারাপ হয় না। আর 2 থেকে 3 ঘন্টা ইউজ করতে পারে, বসে বসে সে দূরের জিনিস দেখবে, টিভি দেখতে পারে বা বসে দূরের জিনিস দেখতে পারে। এটা হচ্ছে দূরের জন্য। আর কাছের জন্য যেটা, সেটা হচ্ছে প্রিজম চশমা দিয়ে হচ্ছে লেখাপড়ার কাজ করতে পারে, অথবা যারা হচ্ছে এডুকেটেড পারসন, সিগনেচার করা, মোবাইল দেখা, লেখাপড়া এগুলো করতে পারে। এই কাজগুলো প্র্যাকটিস করলে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট। যখন আমরা চিকিৎসা দিচ্ছি তখন কি আমরা একেবারে এই রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সেরকম কি এক্সপেকটেশন রাখা উচিত? এটা ডিপেন্ড করে রোগীর আসলে প্রাইমারি ডিজিজটা কি। রোগী যদি চশমাজনিত কারণে হয় এবং বাচ্চা হয়, যদি আগেই আসে তাহলে অনেকটাই ভালো হয়, মোটামুটি 100% ভালো হয়। কিন্তু যদি হেরিডিটারি ডিজিজ, যেগুলো আমরা বলেছি যে রেটিনাল ডিজিজ, যেগুলোর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো অপারেশন নাই, সেই ডিজিজগুলো একদম পুরোপুরি ভালো না হলেও রোগী যাতে ইন্ডিপেন্ডেন্টলি ওর লাইফটা লিড করতে পারে, ওর কাজকর্ম চালিয়ে যেতে পারে সেরকম, এবং ভীষণটা ইমপ্রুভ না করলেও অনেক সময় স্টেবল থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমপ্রুভ করে। জি, আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান দেখছেন আপনারা। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন, এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি ক্ষীণ দৃষ্টি এই রোগটি নিয়ে, এবং অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন ডক্টর নাজনীন বেগম।
বিরতিতে যাবার আগে আপনার কাছে ক্ষীণদৃষ্টি নিয়ে আমরা আসলে অনেকগুলো তথ্য পেয়েছি। আর রোগীর ব্যাপারে, চিকিৎসা সম্পর্কে ওনারা কী ধরনের আশা নিয়ে আসবেন, এক্সপেকটেশন নিয়ে আপনি অনেক কিছু আমাদেরকে বলেছেন। এবারে একটু আপনার কাছে জানতে চাই যে এই ধরনের রোগীকে কীভাবে কাউন্সেলিং করা হয়, ওনারা কিভাবে লাইফে ভালোভাবে চলতে পারবেন বা ওনাদের দৃষ্টি নিয়ে ওনারা কীভাবে চলবেন, কি করা উচিত, এই ব্যাপারে আপনারা কীভাবে কাউন্সেলিং করেন? আচ্ছা, আমরা আগেই বলেছি যে আমরা ভিশনের ইমপ্রুভমেন্টের জন্য আমরা চশমা দিই এবং লো ভিশন ডিভাইস দিই। আর থার্ড হচ্ছে যে কাউন্সেলিং করি। কাউন্সেলিংয়ের মধ্যে হচ্ছে ওনার যে ডিজিজটা সেটা সম্বন্ধে আমরা ডিটেলস বলে দিই, যে এই ডিজিজটা কোথায়, কি এটার পরবর্তীতে এটার প্রোগ্রেশন কি হতে পারে, কি কি ট্রিটমেন্ট আছে, এটা ভিশনটা পরবর্তী থেকে ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা আছে কিনা, সব কিছু বলে দিই ট্রিটমেন্ট সম্বন্ধে, যাতে রুগী নিজেকে এটা অ্যাকসেপ্ট করতে পারে ডিজিজটা সম্বন্ধে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা ডিভাইসটা সম্বন্ধে বলে দিই, যে ডিভাইসটা কিভাবে ব্যবহার করবে, কতক্ষণ ব্যবহার করবে, ব্যবহার করলে পেশেন্টের কি উন্নতি হবে, আর যদি না ব্যবহার করে তাহলে কি ক্ষতি হতে পারে, সেগুলো ডিভাইস সম্বন্ধে আমরা ডিটেলস বলে দিই। আর থার্ড হচ্ছে যে পেশেন্টের যদি বাচ্চা হয় সে কিভাবে ওর প্রফেশন, কিভাবে এডুকেশন কন্টিনিউ করবে, কোন প্রফেশনে সে যেতে পারবে, বা অ্যাডাল্ট পেশেন্ট হইলে সে কি কি কাজ করতে পারবে, যেমন সে ড্রাইভিং করতে পারবে না, কি কি করতে পারবে না, সে ব্যাপারে তার লাইফের জন্য আমরা সেভাবে তাকে অ্যাডভাইস দিই। আর থার্ড হচ্ছে জেনেটিক কাউন্সিলিং করি। জেনেটিক কাউন্সিলিংয়ের মধ্যে হচ্ছে আনমেরিড হলে ওদেরকে বলে দিই যে নিজের আত্মীয়ের মধ্যে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের মধ্যে যেন বিয়ে না দেয়, আর বিয়ে দিলেও জানিয়ে দিতে হবে, না দিলে আরও সমস্যাগুলো আস্তে আস্তে আরও বাড়ে। আর জেনেটিক কাউন্সিলে আমরা হচ্ছে পেশেন্ট যদি হয়, ওনাদের ভাই বোন যারা আছে ওদেরকে আমরা ডিটেলস স্ক্রিনিং করি যে ওনাদের এরকম ডিজিজ আছে কি না, বা বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও আমরা স্ক্রিনিং করি যে ওনারা কি এই ধরনের সম্ভাবনা আছে কিনা এই ডিজিজে ভোগার জন্য। কাউন্সিলের এই ধরনের কাউন্সেলিং করা হয়। জি, সময় মতো যদি কেউ চিকিৎসা না নেয়, যে ডিভাইসগুলো দেয়া হচ্ছে যদি উনি চিকিৎসা না নেয়, আবার অনেকে দেখা যায় যে চিকিৎসাটা দেয়া হচ্ছে সেটাও ঠিক মতো ব্যবহার করছে না বা কন্টিনিউ করছে না, এই দুটো ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা দেখা যেতে পারে? আচ্ছা, চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা পেশেন্টকে বলে দিই যে সব সময় যে 100% ভালো হবে সেটা না, ভালো না হলেও যতটুকু ভিশন আছে, যতটুকু দৃষ্টি আছে, সেই দৃষ্টি সর্বোচ্চ ব্যবহার করে সে যাতে তার লাইফটাকে সে এনজয় করতে পারে বা লাইফস্টাইলটাকে সে চেঞ্জ করতে পারে। এখন যদি কেউ ইউজ না করে, পেশেন্টের চোখটা আলটিমেটলি হচ্ছে ব্লাইন্ড হয়ে যেতে পারে, না দেখতে দেখতে অ্যামব্লায়োপিয়া হয়ে ব্লাইন্ড হয়ে যেতে পারে। আর অনেক সময় হচ্ছে না দেখে পুয়ার ভিশনের জন্য পেশেন্টের চোখে নিস্টেগমাস হয়, চোখটা কাঁপে, অনেকের হচ্ছে আবার স্কুইন্ট হয়ে যায়। চিকিৎসা না নিলে মানে ব্লাইন্ড হওয়ার পসিবিলিটি আছে, অনেকভাবে সম্ভাবনা থেকে যায়। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হবেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মনোয়ার হোসেন, আমি বলছিলাম গাজীপুর থেকে। তো আমার রোগী, আমার ছোট কাকা, ওনার বয়স 50 বছর, উনি আবার ডায়াবেটিকের রোগী। ডাক্তার দেখিয়ে চশমা ব্যবহার করছেন, তারপরেও সমস্যা হচ্ছে, এর জন্য কি করতে পারি? ওনার জন্য আচ্ছা, সুন্দর কোশ্চেন। এটা হচ্ছে বয়স্ক রোগী যারা, আমরা আগেই বলেছি যে ডায়াবেটিস যাদের থাকে, ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোলে থাকে তখন হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে। এখন রেটিনোপ্যাথির অনেকগুলো স্টেপ আছে, হ্যাঁ, অনেকগুলো। এখন উনি কোন ধরনের স্টেপে ভুগছেন আমি ঠিক জানি না, হয়তো ওনাকে অপারেশন করা হয়েছে বা ওনার হচ্ছে লেজার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সব কিছু দেওয়ার পরেও উনি চশমা দিয়ে এখন দেখতে পাচ্ছেন না। তখন এই ধরনের পেশেন্টকে আমরা অনেক পেয়ে থাকি, যে লো ভিশনে রেফার করা হয়। এই পেশেন্টগুলোকে আমরা ওই সেম ধরনের একটা চশমা দিই, ডিভাইস প্রেসক্রাইব করি, আর হচ্ছে ওনাদের কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য প্রিজম চশমা অথবা ম্যাগনিফাইং গ্লাস এই ধরনের দিয়ে থাকি, এবং কাউন্সিলিং করি যাতে ওনার ডায়াবেটিসটা সবসময় কন্ট্রোলে রাখে, এবং প্রয়োজনে রেটিনা স্পেশালিস্টদের সাথে যেন ওনারা সবসময় যোগাযোগ রাখে। আমরা প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি। যদি এই যে ক্ষীণ দৃষ্টির রোগী যারা আছেন বা যাদের পরিবারে কেউ না কেউ আছেন, এরকম সবার উদ্দেশ্যে আপনার যদি কোনো উপদেশ দেওয়ার থাকে বা আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, ক্ষীণ দৃষ্টি আসলে কোনো অভিশাপ না বা কোনো প্রতিবন্ধকতাও না। ঠিকমতো সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা করাই এবং সঠিক সময়ে যদি রেফার করি, তাহলে এই ধরনের রোগীরা ওদের জীবনযাত্রার মান অনেক উন্নতি করতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে, এবং হচ্ছে সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই জন্য, কারণ ক্ষীণদৃষ্টি রোগীরা আমাদের নিজেদের পরিবারের একটা অংশ অথবা আমাদের আত্মীয় স্বজন বা সমাজের একটা অংশ।
ওদেরকে আমাদেরকে সহানুভূতিশীল হিসাবে দেখতে হবে এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের সবাইকে আসলে একটু মানবিক হতে হবে এবং মানবিক আচরণ করতে হবে এই ধরনের পেশেন্টের সাথে। একেবারে শেষে এসে জানতে চাই, যে চিকিৎসার কথা আপনি বলেছেন বা যে ডিভাইসগুলো ব্যবহৃত হচ্ছে, এগুলোর আসলে দাম কেমন হয় এবং সবখানে কোথায় পাওয়া যেতে পারে? একজন সাধারণ রোগী উনি আসলে কোথায় ডাক্তার দেখাবেন, কোথায় গেলে ক্ষীণদৃষ্টির জন্য উনি ডাক্তার দেখাতে পারেন, এই ব্যাপারগুলো। সুন্দর কোশ্চেন। ক্ষীণদৃষ্টিটা আসলে আমাদের দেশে যদিও রোগীর সংখ্যা অনেক বেশি, সেই হিসাবে আসলে রোগীদের কোথায় যাবে এটা একটা সব জায়গায় সুযোগ সুবিধা নাই। সরকারিভাবে দুই তিন জায়গায় আছে, আর হচ্ছে প্রাইভেটভাবেও খুব অল্প জায়গায়, তার মধ্যে বাংলাদেশ আই হসপিটালে আছে। এই ধরনের রোগীরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে, ইসলামিয়াতে আছে, আর হচ্ছে চিটাগাংয়ে বোধহয় আছে ইনফরমেটরি হসপিটাল, আর প্রাইভেটভাবে আছে। তো ক্ষীণদৃষ্টি বিভাগে পাঠাতে হবে। আর এই আরেকটা কোশ্চেন কি করেছিলেন যে হচ্ছে ডিভাইসগুলো আসলে খুব বেশি অ্যাভেলেবল না আমাদের দেশে, খুবই কম আছে। যেটা আছে তাও সেগুলোর দাম একটু বেশি কম্পারেটিভলি। আরও ভালো ভালো ডিভাইস আছে যেগুলো আসলে আমাদের দেশে আসে না, যেহেতু ওগুলোর অনেক দাম বেশি, সেই জন্য আমাদের দেশে অ্যাভেলেবল না। এই জন্য আরও কমের মধ্যে আসছে। এইখানে কি আসলে আপনি কোনো পরামর্শ দেবেন যে কিভাবে আসলে আমরা আরো উন্নত মানের যন্ত্র অ্যাভেলেবল করতে পারি আমাদের রোগীদের জন্য, বা সেগুলো কি আসলে সরকারিভাবে আমদানি করার জন্য আমদানি শুল্ক বাদ দেওয়া উচিত, অথবা যদি আমাদের দেশে বানানোর কোনো বুদ্ধি বা পদ্ধতি আমরা করতে পারি কিনা, এরকম কোনো পরামর্শ আপনি দেবেন কিনা? আচ্ছা, এক নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। দুই নাম্বার হচ্ছে যে আমাদের দেশে লো ভিশন স্পেশালিস্টের সংখ্যা অনেক কম, এবং এই ব্যাপারে হচ্ছে দক্ষ জনশক্তি আসলে তৈরি করতে হবে, এবং লো ভিশনের যে চিকিৎসার এটা সর্বস্তরে অ্যাভেলেবল করতে হবে, সরকারিভাবে জেলা পর্যায়ে এবং হচ্ছে বেসরকারিভাবে আরও বেশি এটাকে স্প্রেড করতে হবে। আর ডিভাইসগুলো হচ্ছে আরও আমদানি করতে হবে বিনা শুল্কে, যদি ভ্যাটে যদি এটা আমদানি করা যায় এবং পেশেন্টকে যদি আমরা দিতে পারি, অ্যাভেলেবল করতে পারি, তাহলে খুবই ভালো হয়। আর দেশের বাইরে আসলে অনেক ধরনের ডিভাইস আছে। আমরা নিজেরাও লো ভিশনে কাজ করে খুব বেশি ডিভাইসের সাথে আমরা পরিচিত না। আমাদেরকে যদি আরও বিদেশে পাঠানো হয় বা আরও আমরা বিদেশ থেকে আরও উচ্চতর ডিগ্রি নিয়ে এসে আরও দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমরা আরও বেশি সেবা দিতে পারবো আশা করি, এবং তখন চিকিৎসা নিশ্চিত করা আমাদের জন্য সহজতর হবে। হ্যাঁ, সহজ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে। যে লো ভিশন, যেই শব্দটি নিয়ে আসলে আমরা খুব বেশি পরিচিত না, বা দর্শকরাও হয়তো জানেন না অনেক বেশি, অথবা অনেকে হয়তো ভুগে থাকেন কিন্তু ওনারা জানেন না যে এটারও চিকিৎসা নেওয়া যায়। হয়তো উনি চশমা পড়ছেন কিন্তু তারপরে উনি যে কিছুটা খারাপ দেখছেন, তারপরে আসলে কোথায় যেতে হবে, কি করতে হবে, ওনারা অনেকেই হয়তো জানেন না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসে এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদেরকে এতগুলো তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং বাংলাদেশ আই হসপিটালের পক্ষ থেকে এটিএন নিউজকে ধন্যবাদ যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এটা দেশের সবাইকে আমি জানাতে পেরেছি যে লো ভিশন এখন আমাদের দেশেই চিকিৎসা করা সম্ভব, এবং সময় মতো চিকিৎসা করলে রোগীরা ভালো থাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।